আজকে আমরা পড়ব পানির আয়নিক গুণফল। ঠিক আছে, পানি অণু নিজেই অতি স্বল্পমাত্রায় আয়নিত হয়ে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন যেমন H3O+ ও OH- উৎপন্ন করে। পানির অণু নিজেই অতি স্বল্পমাত্রায় আয়নিত হয়ে এটি একটি ধনাত্মক আয়ন যেটা হলো H3O+ এবং এটি ঋণাত্মক আয়ন যে OH- আয়ন উৎপন্ন করে। একে পানির অটো আয়নীকরণ বলে। অর্থাৎ এই আয়নীকরণ হওয়াটাকে পানির অটো আয়নীকরণ বলে। এক্ষেত্রে একটি অণু অম্ল বা প্রোটন দাতা ও অপর পানি অণু ক্ষারক বা প্রোটন গ্রহীতারূপে ক্রিয়া করে। তাহলে একটি অণু প্রোটন দান করে, তাহলে প্রোটন দান করে H3O+ উৎপন্ন হয় এবং প্রোটন আর একটি অণু প্রোটন গ্রহণ করে গ্রহণ করে H3O+ OH- আয়ন উৎপন্ন হয়। এটা দান করে H3O+, এটা দান করে H3O+ উৎপন্ন হয় আর OH- উৎপন্ন হয়। প্রোটন গ্রহণ করে OH- উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখি এই যে পানি অণু দুটি H2O দুটি পানি অণু, সেখান দিয়ে H3O+ উৎপন্ন করছে আর এখানে হচ্ছে OH- উৎপন্ন করতেছে। ঠিক আছে, তাহলে ভরক্রিয়ার সূত্র মতে আমরা কি জানি? এই বিক্রিয়াটিতে ভরক্রিয়ার সূত্র মতে আমরা জানি হচ্ছে বিক্রিয়কের উৎপাদকের ঘনমাত্রা গুণফল। তাহলে H3O+ পূরণ OH- উৎপাদক এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে বিক্রিয়কের দুইটি পানির অণু, তাহলে দুইটি পানির অণু H2O²। এখন সামান্য পরিমাণে বিয়োজনের ফলে পানি ঘনমাত্রায় বিশেষ পরিবর্তন ঘটে না, তাই পানির মোলার ঘনমাত্রার মান ধ্রুবক থাকে। সামান্য পরিমাণে বিয়োজনের ফলে পানির ঘনমাত্রা বিশেষ তেমন পরিবর্তন ঘটে না, এই জন্য পানির মোলার ঘনমাত্রার মাত্রা ধ্রুবক থাকে। তাহলে আমরা দেখবো অতএব যদি আমরা এখান থেকে বিক্রিয়াটি এখান থেকে দেখি, তাহলে K×H2O², তাহলে এখান থেকে আবার আমরা দেখবো এই যে K×H2² আর এখানে হচ্ছে H3O+ ইন্টু OH- হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কে মানে মানটা পাবো। তাহলে আমরা জানি অম্ল ও ক্ষারকের মোলার ঘনমাত্রা গুণফলকে KW বলা হয়। পানি আয়নিক গুণফল বা KW বলা হয়। এখন KW এর মান আমরা পাইতেছি, তাহলে H3O+ গুণন OH-, এখানে এই দুইটার মান হচ্ছে KW এর সমান। তাহলে KW এর মান আমরা পাইতেছি H3O+ গুণন OH-। ঠিক আছে, যেহেতু পানির ঘনমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হয় না, সেটা এটিও ধ্রুবক থাকে এবং এটিও ধ্রুবক থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো পানির আয়নিক গুণফল বা KW এর বৈশিষ্ট্য। তাহলে KW এর কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেটা কি? সেটা হচ্ছে একটি নির্দিষ্ট তাপমাত্রার বিশুদ্ধ পানি বা জলীয় দ্রবণের ক্ষেত্রে H3O+ ও OH- আয়নের মোলার ঘনমাত্রা গুণফল সর্বদা ধ্রুবক এবং এর মান ওই তাপমাত্রায় KW এর সমান হয়। তাহলে KW এর একটি নিজস্ব মান আছে, এটা ধ্রুবক মান। তাহলে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো বিশুদ্ধ পানি বা জলীয় দ্রবণে একটি নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে H3O+ ও OH- এই দুইটি আয়নের মোলার ঘনমাত্রা গুণফল সর্বদা ধ্রুবক হয় এবং এটির মান সবসময় KW এর সমান হয়। আর এটা হচ্ছে KW এর মান স্থির তাপমাত্রায় নির্দিষ্ট, অর্থাৎ KW এর মান স্থির তাপমাত্রায় নির্দিষ্ট, কিন্তু অন্যান্য মোলার ধ্রুবকের মতোই হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে এটি পরিবর্তিত হয়। তাহলে KW এর মান আমরা দেখতে পাই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.292 গুণন 10⁻⁴, কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটার মান হচ্ছে 1.01 10⁻⁴, আবার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.465 10⁻⁴, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 5.474 গুণ 10⁻⁴। তাপমাত্রা যত বাড়তেছে KW এর মানও তত বাড়তেছে। আচ্ছা, এখন আমরা দেখবো পানি অটো আয়নীকরণ ও অ্যাসিড বেস কেমিস্ট্রি সম্পর্ক। পানি অটো আয়নীকরণের সাথে অ্যাসিড ও বেসের যে সম্পর্ক সেটা আমরা দেখবো। তাহলে কি সম্পর্ক? লা-শাতলীয় নীতি অনুসারে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ও গতিশীল পানির আয়নিক সাম্য অবস্থায় যে কোনো আয়নের ঘনমাত্রা পরিবর্তন করলে
তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ও গতিশীল পানির আয়নিক সাম্যাবস্থার যে কোনো আয়নের ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যের অবস্থান পরিবর্তিত হয়, কিন্তু সাম্য ধ্রুবক স্থির থাকে। তাহলে লাসাতলীয় নীতি থেকে আমরা জানি যে উৎপাদক ও বিক্রিয়কের ঘনমাত্রা, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে উৎপাদক ঘনমাত্রা বৃদ্ধি পায়, আবার উৎপাদক ঘনমাত্রা বৃদ্ধি করা হলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এটা মৌলের উপর নির্ভর করে আসলে। আচ্ছা, তাহলে মৌলের যে পাশে আচ্ছা, এখন আমরা দেখব দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ও গতিশীল পানির আয়নিক সাম্যাবস্থা। তাহলে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য ও গতিশীল পানির সাথে যে আয়নিক সাম্যাবস্থা, তাহলে যখন এই দুটো বিক্রিয়া, তাহলে এই দুটি যখন সাম্যাবস্থায় থাকবে যে কোনো আয়নের ঘনমাত্রা পরিবর্তন করলে, অর্থাৎ তাদের যে কোনো একটি ঘনমাত্রা পরিবর্তন করলে সাম্যের অবস্থা পরিবর্তিত হয়, কিন্তু সাম্য ধ্রুবক স্থির থাকে। তাই পানিতে অল্প অ্যাসিড, তাহলে পানিতে যদি অল্প অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তাহলে H3O+ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সামান্য পরিমাণ যোগ করি, ফলে OH- এর আয়নের ঘনমাত্রা হ্রাস পায়। তাহলে OH- এর ঘনমাত্রা হ্রাস পাইতেছে, H3O+ যদি বৃদ্ধি পায় তাহলে OH- এর ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। অপরদিকে অল্প মাত্রা ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে OH আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায়, ফলে হচ্ছে H3O+ আয়নের ঘনমাত্রা হ্রাস পেয়ে যায়। তাহলে পানিতে H3O+ বা OH- যোগ করলে প্রতি ক্ষেত্রে পানি উৎপন্ন হয়, ফলে KW এর মান স্থির থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা H3O+ প্লাস OH- দিয়ে পানি উৎপন্ন হয়, তাহলে এই দুইটা বিক্রিয়কের ঘনমাত্রা যখন আমরা বৃদ্ধি করব তখন পানীয় পরিমাণটা বাড়বে, পানির ঘনমাত্রা বৃদ্ধি হবে। তাহলে আমরা যদি এই পানিতে সামান্য পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে এরা H3O+ ও OH- সাথে বিক্রিয়া করে আবার পানি উৎপন্ন করতেছে। তাহলে যে কোনো একটি ঘনমাত্রা বৃদ্ধি করলে পানি উৎপন্ন হয়, কিন্তু এর সাম্য ধ্রুবক যেটা KW এর মান সবসময় স্থির থাকতেছে। দুই পাশে বৃদ্ধি হয়ে এটা আবার সাম্যাবস্থায় চলে আসে, কিন্তু KW এর মান সবসময় স্থির থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো হায়ার, বেশি পরিমাণে H3O+ যখন উৎপন্ন হবে জলীয় দ্রবণে, তখন OH- এর পরিমাণটা কমে যাবে, যার ফলে এভাবে এরা সাম্য অবস্থায় চলে আসে। কোনোটারই pH এর মানটা সাম্য অবস্থায় চলে আসে, pH এর মানটা বাড়তে পারে না। আবার যদি বেশি পরিমাণে OH- ঘনমাত্রা যোগ করা হয় তাহলে আবার H3O+ এর মানটা কমে আসে। ঠিক আছে, তাহলে সব অম্লীয় দ্রবণে OH- আয়নের ঘনমাত্রা কম থাকে, আবার সব ক্ষারীয় দ্রবণে H3O+ আয়নের ঘনমাত্রা কম থাকে। সব জলীয় দ্রবণে উভয় প্রকার আয়ন বর্তমান থাকে। তাহলে সব অম্লীয় দ্রবণে, অম্লীয় এবং ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কি হয়, OH এবং H3O+ এর মানটা দ্রবণে আগে থেকেই কম থাকে। ঠিক আছে, কিন্তু পানির দ্রবণে এই দুটি বা জলীয় দ্রবণে এগুলো উভয় প্রকার দ্রবণ বর্তমান থাকে বা সাম্যাবস্থায় থাকে। আচ্ছা, পানির অটো আয়নীকরণ ও গতিশীল আয়নিক সাম্যাবস্থায় উপস্থিত H3O+ পরিমাণ ও OH- পরিমাণের উপর ভিত্তি করে অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ সংজ্ঞায়িত করা হয়। তাহলে পানির অটো আয়নীকরণ ও গতিশীল আয়নিক সাম্যাবস্থার উপস্থিতিতে, পানির অটো আয়নীকরণ বা KW ও গতিশীল আয়নিক সাম্যাবস্থার উপস্থিতিতে H3O+ এর পরিমাণ ও OH- এর পরিমাণের উপর নির্ভর করে অম্লীয় দ্রবণ এবং ক্ষারীয় দ্রবণ সংজ্ঞায়িত করা হয়। অম্লীয় দ্রবণে কি হয়, H3O+ এর পরিমাণটা বেশি থাকে এবং OH এর মানটা কম থাকে, এবং এটার মানটা হচ্ছে KW, পানির অটো আয়নীকরণ বা KW এর থেকে বেশি থাকে। আবার নিরপেক্ষ সময় কি হয়, H3O+ এবং OH- এর পরিমাণটা সমান থাকে এবং এটার KW-টার মানও পানির যে জলীয় নিরপেক্ষ দ্রবণে পানির অনুরূপ থাকে KW এর মানটা। আর ক্ষারীয় দ্রবণে কি হয়, H3O+ এর পরিমাণটা কম থাকে এবং OH- এর পরিমাণটা অনেক বেশি থাকে ক্ষারীয় দ্রবণে, এবং এটার KW এর মানটা পানির থেকেও আরো বেশি থাকে। তাহলে KW এর মান থেকে দ্রবণে H3O+ ও OH- আয়ন গণনা করা হয়। তাহলে আমরা যদি কোনো দ্রবণে KW এর মানটা পাই, তাহলে এই KW এর মানের যে ধ্রুবক মানটা, ওইটার দ্বারা হচ্ছে ওইটা থেকে আমরা বলতে পারবো যে KW এর মানটা যদি কম হয় তাহলে সেটি হবে অম্লীয় দ্রবণ, KW এর মানটা যদি বেশি হয় তাহলে সেটি হবে ক্ষারীয় দ্রবণ, আর KW মানটা যদি পানির KW সমান হয় তাহলে নিরপেক্ষ হবে।
তাহলে লেমন জুসের নমুনায়, আসলে একটা নমুনা দেখি, লেমন জুসের নমুনা H3O+ আয়নের ঘনমাত্রা, তাহলে H3O+ আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, কত দেওয়া আছে 2.51 × 10⁻³ মোল। এতে OH- আয়নের ঘনমাত্রা কত হবে? তাহলে পানির KW এর মান কত আমরা জানি, পানি KW এর মান কিন্তু আমরা জানি 1.0 × 10⁻⁴, ঠিক আছে, এটা আমরা জানি KW। পিএইচ, পানির পিএইচ এর মান সবসময় এটা থাকে। তাহলে এখানে H3O+ এর ঘনমাত্রা দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে OH এর মানের ঘনমাত্রা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? আমরা জানি কোনো দ্রবণে KW এর মান কত, KW এর মান হবে OH- গুণন H3O+ এর গুণফলের সমান, ঠিক আছে, এর গুণফলের সমান KW এর মান আমরা জানি। তাহলে এখান থেকে আমরা এই দ্রবণে যেহেতু আমরা H3O+ এর মানটা দেওয়াই আছে, OH- এর মানটা বের করবো, তাহলে OH এর মানটা আমরা পাবে KW/H3O+। তাহলে KW এর মান হচ্ছে 1.0 × 10⁻⁴ আর 2.51 × 10⁻³ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4.0 × 10⁻³ মোল। এখন অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এখন আমরা পড়বো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। যে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যেমন মৃদু অম্ল ও ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল ও ক্ষারকের দ্রবণে মোলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে অসওয়াল্ডের সূত্রটি কি হচ্ছে, লঘু দ্রবণে, কোনো ধরনের লঘু দ্রবণে তীব্র ক্ষারীয় বা তীব্র অম্লীয় দ্রবণ হওয়া যাবে না। লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অম্ল ও ক্ষারকের, তাহলে লঘু দ্রবণে মৃদু অম্ল বা ক্ষারকের যে বিয়োজনটা ঘটে, ওই বিয়োজনটার মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের মোলার ঘনমাত্রা, তাহলে ওইটার মাত্রা কি পরিমাণ বিয়োজিত হবে সেটার মাত্রাটা দ্রবণে উপস্থিত মোলার এবং ক্ষারকের ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনমাত্রা বর্গ, তাহলে আমরা এখন গাণিতিক রূপটা দেখি। মনে করি HA একটি মৃদু অম্ল, এর একটি দ্রবণের মোলার ঘনমাত্রা C এবং বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। তাহলে HA হচ্ছে একটি মৃদু অম্ল বা মৃদু দ্রবণ, এই দ্রবণের মোলার ঘনমাত্রার পরিমাণটা C এবং বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। তখন 1 মোল H বিয়োজিত হয়ে আলফা মোল H+ আয়ন ও আলফা মোল A- আয়ন উৎপন্ন করবে। তাহলে বিয়োজিত হওয়া মানে কি? বিয়োজিত হওয়া হচ্ছে ভেঙে যাওয়া। তাহলে H ভেঙে গেলে কি কি উৎপন্ন হয়? H+ + A- এই দুটি তো উৎপন্ন হবে। তাহলে এখানে বলছে 1 মোল H বিয়োজিত হয়ে আলফা মোল, তাহলে আলফা মোল H+ ও আলফা মোল A- আয়ন উৎপন্ন করে, তাহলে হলে উৎপন্ন হয় তখন C মোল H বিয়োজনের ফলে, তাহলে C মোল, এখানে যদি আমরা C মোল লাগাই তাহলে C মোল H, 1 মোল H বিয়োজনের ফলে আলফা মোল H+ আর আলফা মোল A- যদি উৎপন্ন হয়, তাহলে C মোল বিয়োজনের ফলে কিভাবে হবে? উভয়টা C দিয়ে গুণ করে C আলফা মোল আলফা C মোল A- ও আলফা C মোল H+ উৎপন্ন হবে। তাহলে সাম্য অবস্থায় দ্রবণে কি হবে? সেটা দেখি। সাম্য অবস্থায় দ্রবণে 1 - আলফা C মোল HA অম্ল বিয়োজিত অবস্থায় থাকবে, অর্থাৎ এই যে এখন আমরা দেখছি HA এটা ভেঙে H+ A- আয়ন উৎপন্ন হচ্ছে। তাহলে সাম্য অবস্থায় প্রথমে ছিল 1 মোল, তাহলে 1 মোল থেকে আলফা পরিমাণ যদি বিয়োজিত হয়ে গেছে, তাহলে সাম্য অবস্থা 1 - আলফা ইন্টু C মোল হবে সাম্য অবস্থার পরিমাণ এত মোল, আর H+ এর জন্য হবে আলফা C আর A- এর জন্য হবে আলফা C। তাহলে ভরক্রিয়া সূত্রের মধ্যে আমরা জানি কি উৎপাদকের ঘনমাত্রার গুণফল আলফা C ইন্টু আলফা C বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, তাহলে 1 - আলফা C। তাহলে এখান থেকে আমরা পাই মান C কাটা গেলে পাওয়া যায় আলফা স্কোয়ার 1 - আলফা। আচ্ছা, এখানে আলফা এর মান খুবই কম থাকার, তাহলে আলফা এর পরিমাণটা খুবই কম থাকে, যার ফলে 1 - আলফা এর পরিমাণটাও 0.999 সামথিং এরকম হয়, সেটাকে আমরা 1 ধরবো, তাহলে এটাকে 1ই ধরা হয়। তাহলে কে আলফা কি পাই? ভরক্রিয়ার যে কে এর পরিমাণটা পাবো আলফা স্কোয়ার ইন্টু C। তাহলে আলফা থেকে কি পাই? এপাশ থেকে যদি KA/C আর পুরোটা √ওভারে চলে যাবে, তাহলে √ওভার K আলফা গুণন 1/√C। তাইলে অনুরূপভাবে এটা হচ্ছে KA KB, অর্থাৎ
মৃদু, এখানে হচ্ছে মৃদু অম্ল দ্রবণে আমরা কে এর মানটা পাচ্ছি। তাহলে মৃদু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে যদি কে বি আমরা ধরি, তাহলে মৃদু ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে সেম জিনিসটা আসবে, অর্থাৎ আলফা সমান কে বি √/kb 1/c √/c। তাহলে ব্যস্তানুপাতিক, তাহলে আলফা সমানুপাতিক হবে 1/√/c, অর্থাৎ √/c এর ব্যস্তানুপাতিক। আর √/cটা কি? √/cটা হলো মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রা বিক্রিয়কের, এই যে বিক্রিয়কের না, পুরো দ্রবণের সাম্যাবস্থায় দ্রবণের মোলার ঘনমাত্রা। তাহলে সাম্যাবস্থায় দ্রবণের মোলার ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক আছে। আর তীব্র অম্ল ক্ষারকে এই অক্সফোর্ডের লঘুকরণ সূত্রটি প্রযোজ্য নয়। ঠিক আছে, এখন আমরা কে এটা বের করবো। মৃদু অম্লীয় দ্রবণে কে এর মানটা আমরা বের করবো। তাহলে মৃদু অম্লীয় দ্রবণে এই যে H অম্লীয় দ্রবণ প্লাস পানির সাথে বিক্রিয়া করে কি হবে? H3O প্লাস A-, তাহলে KC আমরা এখান থেকে পাবো ভরকে। সুতরাং হচ্ছে H3O প্লাস গুণন A- এবং বিক্রিয়কের উৎপাদকের মোলার ঘনমাত্রা গুণফল বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রা গুণফল, অর্থাৎ HA গুণন H2O। তাহলে KC গুণন H2O কি পাবে? H3O প্লাস গুণন A-/HA। মানে পানির মোলার ঘনমাত্রার মান যদি ধ্রুব, আচ্ছা এই পুরোটাকে যদি আমরা KA ধরি, এই পুরো মানটাকে আমরা ধরবো KA। তাহলে পুরো মানটাকে আমরা KA ধরলে এখানে পাই K সমান KC গুণন H2। তাহলে কে এর মানটা কি পাইতেছি? K সমান KC গুণন H2O। ঠিক আছে, তাহলে কে এর সংজ্ঞাটা কি দাঁড়াইছে? প্রতি লিটার জলীয় দ্রবণে অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ জলীয় অবস্থায় বিয়োজিত থাকে। এখানে কেসি আর H2 দুটোর মানটা ধ্রুবক হবে, তাহলে এই পুরো মানটাকে আমরা কে ধরবো। তাহলে কে এর সংখ্যা কি দাঁড়াচ্ছে? প্রতি লিটার জলীয় দ্রবণে অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ জলীয় অবস্থায় বিয়োজিত থাকে, সেটির মানটা হবে KA। সবল অ্যাসিডে অধিকতর H3O প্লাস আয়ন থেকে, যার ফলে এর KA এর মান হবে উচ্চতর। KA এর মান হবে উচ্চতর। তাহলে প্রতি লিটার জলীয় দ্রবণে অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ, প্রতি লিটার জলীয় দ্রবণে অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ জলীয় অবস্থায় বিয়োজিত থাকে সেটির পরিমাণ। আবার KB এর ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে NH3 প্লাস H2O, তাহলে এটি বিক্রিয়া করা হবে NH4 প্লাস OH মাইনাস। তাহলে KB আমরা পাইতেছি NH4 প্লাস OH মাইনাস। তাহলে এখান থেকে KB এর মানটা চলে আসবে, যে পানিটা যদি ধ্রুব থাকে তাহলে হবে NH4 প্লাস গুণন OH মাইনাস, আর নিচে থাকবে NH3। পানি ধ্রুব থাকবে, তাহলে প্রতি লিটার জলীয় দ্রবণে। আচ্ছা এটাকে আমরা ওই আগের ভাবেও করতে পারি। তাহলে ভরকের সূত্রতে আমরা যদি KC লিখি, তাহলে NH4 প্লাস OH মাইনাস NH3 হচ্ছে H2O। তাহলে KC গুণন H2O, এই দুটাই ধ্রুব। তাহলে এই পুরোটার মানকে আমরা KB ধরবো, H মাইনাস NH3। তাহলে এই পুরোটার মানটাকে আমরা ধরতেছি KB। তাহলে KB এর মানে আমরা কিভাবে? প্রতি লিটার জলীয় দ্রবণে ক্ষারকে মোল সংখ্যার যে ভগ্নাংশ জলীয় দ্রবণে বিয়োজিত অবস্থায় থাকে। আমরা এখন কে তাৎপর্য করবো। অ্যাসিডের এই কে এর মান যত বেশি হয় অ্যাসিডটি তত শক্তিশালী হয়।
আচ্ছা কে এটা হলো এসিড বিয়োজন ধ্রুবক, আর কে বি হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্ষারের বিয়োজন ধ্রুবক কে বি। ক্ষারের বিয়োজনের ধ্রুবকের সংখ্যাকে প্রতি লিটার জলীয় দ্রবণে ক্ষারকের মোল সংখ্যার যে ভগ্নাংশ জলীয় অবস্থায় বিয়োজিত হয় তাকে ক্ষারকের বিয়োজন ধ্রুবক বা কে বি বলা হয়। আর কে এ কাকে বলা হয়? প্রতি লিটার জলীয় দ্রবণে অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ জলীয় অবস্থায় বিয়োজিত থাকে এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কে এর বৈশিষ্ট্য কিছু পড়বো। আচ্ছা অ্যাসিডে কে এ বা অ্যাসিড বিয়োজন ধ্রুবকের মান যত বেশি হবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হয়। আবার ঋণাত্মক আয়নের আকার যত বড় হয় অণুর বিয়োজন তত বেশি হয়, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা তত বেশি হয়। আবার ঋণাত্মক আয়নের আকার যত বড় হয় কোনো মৌলে কোনো অণুতে এই ঋণাত্মক পরমাণুর আকার বা ঋণাত্মক আয়নের আকার যত বড় হয় অণু বিয়োজন তত বেশি হয়। মানে ঋণাত্মক আয়নের মান যত বড় হবে বিয়োজন তত বেশি হবে, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। তাহলে এখানের মধ্যে আমরা দেখি HI, HB আর HCl। তাহলে এইটার মধ্যে ঋণাত্মক আয়নগুলো কি? আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিন। আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিনের মধ্যে আয়োডিনের মান সবচেয়ে বেশি, তাহলে এটির বিয়োজন ধ্রুবকের মান সবচেয়ে বেশি, তারপরে ব্রোমিন এবং তারপর ক্লোরিন। আচ্ছা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হয় সেটা তত বেশি তীব্র হয়। তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণুকে ক্লোরিন, এখানে সালফিউরিক অ্যাসিডে সালফার, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন এবং এখানেও সালফার। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, তাহলে এই পরমাণুটাকে ক্লোরিনের জারণ সংখ্যা আছে +7। তাহলে যেহেতু সেটা সবচেয়ে বেশি তাহলে এটা অ্যাসিড বিয়োজন ধ্রুবক সবচেয়ে বেশি। তারপর সালফিউরিক অ্যাসিডে সালফার এবং জারণ সংখ্যা হচ্ছে +6। তারপরে পরমাণু নাইট্রোজেনের 5 এবং এখানে সালফারের +4। আচ্ছা অক্সো অ্যাসিড সময় কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যা সমান হবে। তাহলে আমরা যেটা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার মান যত বেশি হবে তত বেশি শক্তিশালী হবে, কিন্তু জারণ সংখ্যার মান যদি সমান হয় দুটি অণুর ক্ষেত্রে তাহলে কি হবে? তাহলে যেটি কেন্দ্রীয় অণু যে পরমাণুটির আকার যত যেটি বেশি ছোট হবে সেটি অ্যাসিড বিয়োজন ধ্রুবক বা কে এর মান তত বেশি হবে। যেমন এই দুটি অণুতে HNO3 এবং H3PO4 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাসের জারণ মান কিন্তু সমান, +5 দুটোই, কিন্তু এখানে ফসফরাস থেকে নাইট্রোজেনের আকারটা ছোট, তাই এখানে নাইট্রোজেনের অ্যাসিড বিয়োজন ধ্রুবকটা বড় হবে ফসফরাসের থেকে, যেহেতু নাইট্রোজেনের আকারটা ছোট। আচ্ছা এখন আমরা কয়েকটা অঙ্ক দেখি। আচ্ছা এই 4.30 এই অঙ্কটা দেখি আমরা। এখানে কি বলছে? 0.02 মোল HCOOH এর শতকরা কতবার বিয়োজিত হবে গণনা করো। তাহলে এটার কে এর মানটা দিচ্ছে 1.8 গুণ 10⁻⁴। কে এর মানটা দেওয়া আছে। তাহলে কি বলছে? কতবার বিয়োজিত হবে, অর্থাৎ আলফা এর মান বের করতে বলছে, শতকরা কতবার বিয়োজিত হয়। তাহলে আমরা সূত্র থেকে কি জানি? এই যে কে সমান আলফা স্কয়ার সি। তাহলে এখানে কে এর মান দেওয়া আছে, বিয়োজন ধ্রুবকের মান সমান আলফা স্কয়ার সি। তাহলে এই যে সূত্র বসাইছি, সূত্রটা এখানে কে এর সমান আলফা স্কয়ার সি। তাহলে সি কত আছে? 0.02 মোল। তাহলে এখান থেকে আমরা আলফা বের করবো। আলফা সমান কে এ বাই সি রুট ওভার। তাহলে কে এর মানটা দেওয়া আছে, সি এর মানটা বসায় আমরা যদি এটা রুট ওভার করি তাহলে আনসারটা আসে 9.4868 × 10⁻²। তাহলে শতকরা কতবার বিয়োজিত হয় এটা কি শতকরা নিয়ে আসার জন্য আর কি 100 দিয়ে গুণ দিলে 9.4868 ভাগ বা এত % আমরা পাবো। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি এরকম 4.34। আচ্ছা 4.34টা দেখি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 × 10⁻² মোল NH4OH দ্রবণে NH4OH এর বিয়োজন
আমার বাউন্ডারি আছে আসলে প্রায় আচ্ছা এখন আমরা যদি 30°4.3 অঙ্ক দেখি 30°C তাপমাত্রায় 1.5 × 10⁻⁻² মোল NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন হচ্ছে 3.5%। তাহলে বিয়োজন কি? বিয়োজন হচ্ছে আলফা এর মানটা 3.5%। NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিয়োজন ধ্রুবকের মান কত? বিয়োজন ধ্রুবকের মান কোনটা? বিয়োজন ধ্রুবকের মান হচ্ছে KB, যেহেতু একটা ক্ষার OH আছে, যেটা ক্ষার, তাহলে ক্ষারের বিয়োজন ধ্রুবক বা KB এর মান চাইছে, ঠিক আছে? তাহলে আমরা সূত্র থেকে এখানে কি জানি যে ক্ষারের বিয়োজন ধ্রুবক বা KB এর ক্ষেত্রে আলফার মানটা হবে KB √/√C। এই যে এটা KB অনুরূপভাবে KB এর মানের জন্য এটা আসবে। আচ্ছা এখন আমরা বের করি, তাহলে আলফার মানটা কি বলছে? 3.5%। তাহলে পার্সেন্টটাকে ভাঙতে হবে প্রথমে। তাহলে আলফার মানটা আমরা ভাঙি 3.5/100, তাহলে কি হবে 0.035। তাহলে আলফার মানটা আমরা পাবো 0.035। তাহলে এবারে কিভাবে করবো? বিক্রিয়াটি আগে আমরা দেখি NH4OH। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে কি কি উৎপন্ন হবে? NH4+ ও OH- আয়ন উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা ধরি প্রথমে 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জন্য 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হয়ে আলফা মোল NH4+ আয়ন এবং আলফা মোল OH- আয়ন উৎপন্ন করে। তাহলে সাম্যাবস্থায় কি হয়? সাম্যাবস্থায় NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা 1 - আলফা ইন্টু সি মোল হয়ে যায়, C × 1 - আলফা। তাহলে অ্যামোনিয়াম NH4+ এর পরিমাণ হয় C আলফা আর OH- এর পরিমাণ হয় C আলফা। তাহলে আমরা সাম্যাবস্থায় এখন আলফার মানটা কিন্তু আমরা জানি, তাহলে আলফার মানটা কত জানি? 0.035। তাহলে এখান থেকে সাম্যাবস্থায় NH4OH এর ঘনমাত্রা কত হয়? C × 1 - আলফা। তাহলে C এর মানটা আমরা বসাই, আলফার মানটা আমরা জানি, তাহলে বের করে ফেলাম 1.4475 × 10⁻² মোল। এবং সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থা অনুরূপভাবে NH4+ আয়নের ঘনমাত্রা বের হবে 5.25 × 10⁻⁴ মোল এবং OH- আয়নের ঘনমাত্রা বের হয় 5.25 × 10⁻⁴ মোল। তাহলে KB এর মান কি? KB এর মানটা আমরা কিভাবে বের করবো? KB এর মান হচ্ছে উৎপাদকের মোলার ঘনমাত্রার গুণফল বা বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। তাহলে ওই যে উৎপাদক দুটি মোলার ঘনমাত্রার গুণফল আমরা পেয়ে গেছি, আর বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল ভাবে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমরা কেন বের করছি? কারণ এখানে কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু মোলার ঘনমাত্রা C এর মানটা কিন্তু দেওয়া নাই, ঠিক আছে? মানে বিয়োজনের পরে যে মোলার ঘনমাত্রাটা সেটা দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে? বিয়োজনের আগে, অর্থাৎ 1.5 × 10⁻⁻² মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজন 3.5%। তাহলে এই বিয়োজন ধ্রুবকের মান নির্ণয় করো। তাহলে বিয়োজনের আগেই যে মোলার ঘনমাত্রাটা দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা আমরা ভাবে ভেঙে বিয়োজনের পরে বা সাম্যাবস্থায় এদের মোলার ঘনমাত্রা ধ্রুবকটা বের করে তারপর আমরা KB এর মানটা বের করছি এখানে, ঠিক আছে? আর এই অঙ্কগুলোতে কি আছে? আগে যে অঙ্কটা দেখলাম, তাহলে এখানে 0.02 মোল HCOH এর শতকরা কত ভাগ বিয়োজিত হবে গণনা করো। এটা K এর মান 1.8 × 10⁻⁴। তাহলে K এর মানটা কখন বের হয়? এটা বিয়োজনের পরে কিন্তু K এর মানটা বের হয়। তাহলে বিয়োজনের পরে যে মোলার ঘনমাত্রা 0.02 এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা আলফার মানটা বের করতেছি, ঠিক আছে?
আবার এখানে দেওয়া আছে 25°C তাপমাত্রায় 4.32 যদি আমরা দেখি 25°C তাপমাত্রায় 0.1 মোল CH3CH অ্যাসিড 1.34% আয়নিত হয়ে অ্যাসিডটি বিয়োজন ধ্রুবক আয়নিত হয়। তাহলে এটি কি বিয়োজিত হয়ে গেছে, বিয়োজিত হওয়ার পরে হচ্ছে এত মোল বিয়োজিত হয়ে 1.34% আয়নিত হয়েছে। তাহলে এসিটি বিয়োজন ধ্রুবক বা কে এর মানটা বের করব। তাহলে এখানে আমরা বিক্রিয়া করে বের করতে হচ্ছে না, কিন্তু এই জায়গাটায় হচ্ছে বিক্রিয়াটি করে ভেঙে ভেঙে বের করতে হয়েছে, কারণ এখানে বলছে 30°C তাপমাত্রা 1.5 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজন 3.5%। তাহলে বিয়োজন ধ্রুবকের মান নির্ণয় করব। অর্থাৎ এটি বিয়োজিত হওয়ার আগে এত মোল ছিল, সাম্য অবস্থায় বা বিয়োজিত হওয়ার পরে 3.5% বিয়োজিত হওয়ার পরে মোলার ঘনমাত্রাটা এখান থেকে বলে নেই, সেই জন্য ইনপুটটা বের করতে হবে। এখন আমরা দেখব পিএইচ কাকে বলে। তাহলে পিএইচ কাকে বলে আমরা সবাই জানি, কোন দ্রবণে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক বেগ বা -10 এর লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। H+ আয়নের মোলার ঘনমাত্রাকে এখন যদি আমরা এভাবে দেখি, তাহলে H+ আয়নের মোলার ঘনমাত্রাকে H3O+ এত দ্বারা প্রকাশ করলে তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে -log H3O+, এটাই মোলার ঘনমাত্রা। তাহলে অ্যান্টিলগ H3O+ হবে অ্যান্টিলগ -pH 10⁻⁻⁴ pH। তাহলে পিএইচ হবে, তাহলে আমরা পিএইচ যদি 7 হয় তাহলে দ্রবণটি হবে নিরপেক্ষ, পিএইচ এর মান 7 এর কম হলে তা হবে অম্লীয়, এবং পিএইচ এর মান যদি 7 এর বেশি হবে সেটা হবে ক্ষারীয়। তাহলে মোলার ঘনমাত্রা বৃদ্ধি পেলে, কোন দ্রবণে যদি মোলার ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে পিএইচ হ্রাস পায়, আবার মোলার ঘনমাত্রা যখন হ্রাস পাবে তখন কিন্তু পিএইচ এর মানটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এখন বিশুদ্ধ পানি বা জলীয় দ্রবণে পিএইচ প্লাস পিওএইচ মান PKW, পিএইচ এর মানটা হবে KW এর মানটা আমরা কি জানি 1. আচ্ছা, KW এর মানটা কি জানি 1 গুণন 10⁻⁴। তাহলে এটাকে যদি পিএইচ এভাবে লেখা যায়, আচ্ছা সরি -log দিয়ে যদি লেখা যায় তাহলে এটা আনসারটা আসে 14। ঠিক আছে, তাহলে পিএইচ ও পিওএইচ এই দুইটার যোগফল হবে 14। তাহলে KW এর মান, এই যে KW এর মান হচ্ছে 1 গুণন 10⁻⁴। আচ্ছা 14। এখন আমরা পিএইচ এর কয়েকটা অঙ্ক দেখি। 4.42 এই অঙ্কটা আমরা দেখবো, এই যে এটা। এখানে কি বলছে, 0.01 মোল অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের পিএইচ হিসাব করো। দেয়া আছে উপরোক্ত ঘনমাত্রায়, উপরোক্ত ঘনমাত্রা হচ্ছে 0.01 মোল ঘনমাত্রায় ওই অম্ল বা অ্যাসিডের, অর্থাৎ অ্যাসিডের বিয়োজনের পরিমাণ হচ্ছে 12.5%। তাহলে 12.5% বিয়োজিত হয়ে গেছে। আচ্ছা, দ্রবণের পিএইচ এর মাত্রা কিভাবে বের করবে? যখন উপস্থিত যতটুকু পরিমাণ উপস্থিত আছে সে ততটুকু ঘনমাত্রা থেকে কিন্তু পিএইচ এর পরিমাণটা বের করতে হবে। বিয়োজিত হয়ে গেছে মানে এই পরিমাণ দ্রবণ থেকে বিয়োজিত হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বাদ হয়ে গেছে, তাহলে আমরা বাদ হয়ে যাওয়ার পর কতটুকু অবশিষ্ট আছে সেটা বের করবো। অ্যাসিডটি 12.5% বিয়োজিত হয়েছে, তাই 0.01 মোল দ্রবণে H+ আছে। তাহলে কত পার্সেন্ট H+ আছে? 0.01 গুণন 0.125, এই যত পার্সেন্ট এটাকে একটা দ্বারা ভাগ করছে, ভাগ করে তাহলে কত পার্সেন্ট 1.25 গুণ 10⁻⁻³ মোল H+ আয়ন। তাহলে দ্রবণে উপস্থিত আছে 1.25 গুণ 10⁻³ মোল। তাহলে যতটুকু উপস্থিত আসছে সেটা পরিমাণটা দিয়ে আমরা পিএইচ এর মান বের করবো। তাহলে পিএইচ মান -log H+, অর্থাৎ কতটুকু উপস্থিত আছে ততটুকু। তাহলে কত -log 1.25 গুণ 10⁻³ এত পার্সেন্ট উপস্থিত আছে। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাবো, -log 1.25, তাহলে গুণ থাকলে এটা কি হয়, লগের ক্ষেত্রে ভেঙে মাইনাস হয়ে যায়। তাহলে -log 1.25 -log 10⁻³ তাহলে
10 to the power inverse 3 তো আমরা জানি 3 চলে আসবে আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর মাইনাস হলো 1.25 এর মান হবে মাইনাস 0.097, তাহলে দুটো যোগ করলে হয় 2.903, এটা হচ্ছে উত্তর। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক দেখি, 4.43, তাহলে এটা কি বলছে 1.01 10 to the power inverse 2 মোল ঘনমাত্রা, এত মোল ঘনমাত্রা ফর্মিক অ্যাসিড বা ACWH ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবক K এর মান গণনা করো। এই দ্রবণের pH হলো 2.90, তাহলে এই দ্রবণের pH 2.90 দেওয়া আছে এবং ঘনমাত্রা দেওয়া আছে, এবং আমাদের বিয়োজন ধ্রুবক বা K এর মান বের করতে বলছে। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমরা দেখি, ভাঙলে কি কি হবে, H প্লাস প্লাস HCO মাইনাস, তাহলে K এটা আমরা দেখি কিভাবে হবে, K এর মানটা বসবে H প্লাস উৎপাদকের ঘনমাত্রার গুণফল আর হচ্ছে বিক্রিয়ক ঘনমাত্রার গুণফল, তাহলে HCOH। তাহলে এখানে আমাদেরকে কি ধরতে হবে যে H প্লাস ও HCO মাইনাস এই দুটোর ঘনমাত্রা সমান ধরতে হবে, এই দুটোর ঘনমাত্রা আমরা সমান ধরবো, তাহলে সমান ধরলে কি হয় H প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর নিচে এটা থাকতেছে। তাহলে এবার আমরা আসি, এখানে কিন্তু ফর্মিক অ্যাসিড অর্থাৎ HCOH এইটির ঘনমাত্রার মধ্যমানটা দেওয়া আছে 1.01 10 to the inverse 2 মোল, কিন্তু H প্লাস এর ঘনমাত্রার মানটা কি দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করবো, তাহলে এখানে পুরো দ্রবণের pH হচ্ছে 2.90, ঠিক আছে, আর দ্রবণের pH, কিন্তু এই দ্রবণটা কি অম্লীয় হবে না ক্ষারীয় হবে, যেহেতু এখানে H প্লাস COOH মাইনাস আছে না, সরি, আচ্ছা pH হচ্ছে 2.90, তাহলে আমরা pH এর মানটা সূত্র থেকে আমরা কি জানি, pH সমান মাইনাস লগ টু দি পাওয়ার H প্লাস, তাহলে H প্লাস এর ঘনমাত্রা আমরা বের করবো। তাহলে এটা যদি আমরা উল্টাই, এই যে এটাই এখানে লিখি, pH সমান মাইনাস লগ H প্লাস, তাহলে শুধু H প্লাসটাকে রেখে যদি এটা উল্টায় নিয়ে আসে তাহলে অ্যান্টি লগ মাইনাস pH হয়ে যাবে। তাহলে অ্যান্টি লগ মাইনাস pH হলে কি হয় 10 to the power ইনভার্স উপরে pH এর মানটা চলে যাবে। তাহলে 10 to the power ইনভার্স pH কত ছিল, দেওয়া ছিল 2.90, তাহলে 2.90 চলে আসছে, তাহলে আনসার হবে 1.2589 গুণ 10 to the power ইনভার্স 3 মোল। তাহলে বিয়োজন ধ্রুবকের মান, তাহলে আমরা H প্লাসের ঘনমাত্রাটা পাইলাম, ঠিক আছে। তাহলে এখন আমরা K এর মানটা বের করতে পারবো, বিয়োজন ধ্রুবকের মানকে পারবো হচ্ছে H প্লাস হোল স্কোয়ার, তাহলে H প্লাস এর মানটা দিয়ে হোল স্কোয়ার বসালাম, আর নিচে হচ্ছে HCOH বা বিক্রিয়ক ঘনমাত্রাটা দেওয়াই আছে, তাহলে আনসারটা আসবে 1.584 গুণ 10 to the power ইনভার্স 4, তাহলে K এর মানটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। এখন আমরা আরেকটা দেবো 4.47, ঠিক আছে। এই অঙ্কটার উপর কি বলছে, 25 ডিগ্রি 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে pH এর মান নির্ণয় করো। আচ্ছা এখানে pH বলছে কিন্তু POH বলে না, ঠিক আছে, pH বলছে, এই যে pH এর মানটা নির্ণয় করো। তাহলে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে, তাহলে দ্রবণটা আমরা কি জানি নর্মালি 1000 মিলিলিটার বা 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণের পরিমাণ অনুযায়ী কিন্তু বের করতে হবে pH এর মানটা। সবসময় 1000 মিলিলিটার বা 1 লিটার দ্রবণের জন্য pH এর মানটা বের করতে হবে। তাহলে এখানে 2.5%, তাহলে আমরা ধরে নেই যে 2.5% দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে আয়নিত আছে। 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের ক্ষেত্রে তাহলে 100 মিলিলিটার দ্রবণে
সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ হচ্ছে 2.5 গ্রাম, ঠিক আছে। 2.5% মানে 100 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 2.5 গ্রাম। তাহলে যদি 100 মিলিমিটার দ্রবণ 2.5 তাহলে আমাদের তো 100 মিলিলিটার হবে না, আমাদের 1000 মিলিমিটার নিতে হবে। তাহলে 1000 মিলিমিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত আছে, কি উপস্থিত 2.5 গুণন 100, অর্থাৎ ওই যে উপরে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হবে 2.5 গুণন 1000 বা নিচে হবে 100। তাহলে এখান থেকে কাটা গেলে এখানে থাকে 10, 2.5 × 10 মানে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে 1000 মিলিলিটার দ্রবণে বা 1 লিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত আছে 25 গ্রাম। এখন আমাদের তো সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রাম দিয়েও আমাদের হবে না, আমাদের কি লাগবে, মোলার ঘনমাত্রা বা মোল সংখ্যাটা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল সেটা বের করতে হবে। সেটা বের করে আমরা জানি গ্রামের আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40 গ্রাম। তাহলে 25 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত হবে, 25/40 মোল, এত মোল হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা এখান থেকে পাইতেছি 1000 মিলিলিটার দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা 0.625 মোল, এত মোল উপস্থিত আছে। তাহলে এখন আমরা পিএইচ বের করে পাবো, পিএইচ কিন্তু পারবো না, এখন আমরা পিওএইচ বের করতে হবে। পিওএইচ সমান মাইনাস লগ ওএইচ, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু OH মাইনাস আয়ন থাকবে, তাহলে ক্ষারকীয় আয়নটা থাকবে, তাহলে ক্ষারকীয় আয়নের ঘনমাত্রা 0.625। তাহলে পিওএইচ বের হচ্ছে, পিওএইচ হচ্ছে মাইনাস লগ OH মাইনাস, তাহলে মাইনাস লগ OH এর ঘনমাত্রা 0.625। সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু OH মাইনাস আয়ন উপস্থিত থাকে, তাহলে এটা হবে 0.204। তাহলে আমরা কি জানি, পিএইচ আর পিওএইচ এর যোগফল হচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করব, পিএইচ সমান 14 মাইনাস পিওএইচ। তাহলে পিওএইচ এর মান আমরা জানি 14 থেকে মাইনাস করে 13.796। তাহলে যেই দ্রবণটা চাবে, অর্থাৎ এখানে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ বলতো তাহলে কিন্তু আমরা এতটুকু পর্যন্ত বের করলেই হইতো, আবার পিএইচ 14 দিয়ে মাইনাস করতে হতো না। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে এই পদার্থটি কি, একটি পদার্থ থেকে বা কি হচ্ছে অণুটি থেকে কোন আয়নটি পাওয়া যায়। যদি এখানে হাইড্রোক্লোরিক থাকলে সেখান থেকে H+ আয়নটা পাওয়া যেত, তাহলে সেটার জন্য পিএইচ গণনা করতে হতো। কিন্তু এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে OH মাইনাস আয়নটা পাওয়া যায়, তাহলে OH মাইনাস আয়নটা থেকে আমরা POH গণনা করতে পারি, আবার সেখান থেকে 14 বিয়োগ দিলে পিএইচ চলে আসবে। আচ্ছা, এখন আমরা দেখবো বাফার দ্রবণ কি, বা বাফার দ্রবণ কাকে বলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাফার দ্রবণ কাকে বলে, যে দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করার পরও দ্রবণে পিএইচ এর মান বিশেষ পরিবর্তন হয় না, প্রায় স্থির থাকে, তাকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণে নিজস্ব পিএইচ স্থির রাখার ক্ষমতা থাকে। বাফার শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ বা রেজিস্ট করা, অর্থাৎ বাফার শব্দের অর্থটা কি, প্রতিরোধ করা। তাহলে যে দ্রবণে আমি যদি এক্সট্রা কোনো এমন কোনো পদার্থ বা পিএইচ যুক্ত পদার্থ যদি দ্রবণটিতে যোগ করি, কিন্তু দ্রবণ কি করে ওই পিএইচটাকে প্রতিরোধ করে বা তাদের নিজস্ব পিএইচ এর মানটা স্থির রাখে, তাহলে ওটা কি বাফার দ্রবণ বলে। অর্থাৎ যে দ্রবণে সামান্য পরিমাণে সবল অ্যাসিড বা ক্ষার যোগ করার পর দ্রবণের পিএইচ এর মানে কোনো পরিবর্তন হতেছে না, বা সেই মানটাকে সে প্রতিরোধ করে নিজস্ব পিএইচ মানটাকে স্থির রাখতে পারতেছে, তাকে বাফার দ্রবণ বলা হয়। তাহলে বাফার দ্রবণ দুই প্রকার, সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। বাফার দ্রবণ হলো মূলত একটি দুর্বল অ্যাসিড ও এর অনুবন্ধী ক্ষারকের দ্রবণীয় মিশ্রণকে অম্লীয় বাফার দ্রবণ বলা হয়। আবার দুর্বল ক্ষারক আর অনুবন্ধী অ্যাসিডের মিশ্রণকে ক্ষারীয় বাফার দ্রবণ বলা হয়। অর্থাৎ একটি দুর্বল অ্যাসিড ও অনুবন্ধী ক্ষারক, দুর্বল অম্ল ও অনুবন্ধী ক্ষারকের দ্রবণীয় মিশ্রণকে অম্লীয় বাফার দ্রবণ বলা হয়। আর দুর্বল ক্ষার ও এর অনুবন্ধী অ্যাসিডের মিশ্রণকে ক্ষারীয় বাফার দ্রবণ বলা হয়। ঠিক আছে, তাহলে বাফার দ্রবণে অম্লীয় বাফার দ্রবণের উদাহরণ হচ্ছে এগুলো, আর হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণের উদাহরণ হচ্ছে এইগুলো। এখন আমরা বাফার দ্রবণ প্রস্তুতিতে হেন্ডারসন বা হ্যাসেলবার্গ সমীকরণ এটি
এটি দেখবো। তাহলে এখানে কি বলছে, অম্লীয় দ্রবণের পিএইচ গণনার সমীকরণ। তাহলে অম্লীয় দ্রবণে আমরা পিএইচ গণনা করব। কিভাবে গণনা করতে হবে, এই যে অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ যেমন CH3COOH ও CH3COON এর মিশ্রণে মৃদু অম্ল CH3COOH থাকে। মৃদু অম্লটি নিম্নরূপে আয়নিত হয়। তাহলে অম্লীয় দ্রবণের বাফার দ্রবণে মূলত মৃদু অম্ল বা মৃদু ক্ষারক যুক্ত থাকে। তাহলে আমাদেরকে মৃদু অম্ল নিতে হবে। মৃদু অম্ল কি, CH3COOH ও CH3COON। মৃদু ক্ষারক ও মৃদু অম্ল এখানে আমরা পাইছি এর মিশ্রণে, এই দুটির মিশ্রণে মৃদু অম্ল যেমন CH3COOH থাকে। মৃদু অম্ল নিম্নরূপে বিয়োজিত হয়। তাহলে CH3COON এর মিশ্রণে CH3COOH যেটি বিয়োজিত হয় কি উৎপন্ন হয়, CH3COO মাইনাস প্লাস H3O প্লাস উৎপন্ন হচ্ছে। পানির সাথে বিক্রিয়া করে CH3COO মাইনাস প্লাস H3O প্লাস বিক্রিয়া। তাহলে ভরক্রিয়া সূত্র মতে আমরা জানি K এর মান কি পাবো, উৎপাদকের ঘনমাত্রা গুণফল বা বিক্রিয়কের ঘনমাত্রা। এখানে পানির মানটা ঘনমাত্রা কিন্তু ধ্রুবক থাকবে, এই জন্য পানির মানটা ধরা হয়নি, ঠিক আছে। তাহলে এখানে H3O প্লাস এর ঘনমাত্রা পাবো KA গুণন CH3COOH CH3COO মাইনাস। তাহলে এখানে CH3COOH হলো মৃদু অম্ল, তাই এটি জলীয় দ্রবণে কম বিয়োজিত হয়। আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য CH3COON এর উপস্থিতিতে বিয়োজন আরো হ্রাস পায়। তাহলে এমনিতে CH3COO হচ্ছে মৃদু অম্ল, তাহলে এটা কম পরিমাণে বিয়োজিত হবে। আবার তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ CH3COON হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তাহলে এটির উপস্থিতিতে এই CH3COOH এর বিয়োজনের পরিমাণ আরো হ্রাস পায়। তাই অবিয়োজিত CH3COOH এর মান CH3COOH এর প্রারম্ভিক ঘনমাত্রা প্রায় কাছাকাছি থাকে। অপরদিকে CH3COO মাইনাস এর মান এর লবণের অর্থাৎ CH3COON এর প্রারম্ভিক ঘনমাত্রা সমান হবে। সুতরাং পূর্বের সমীকরণকে এভাবে লেখা যায়। তাহলে কি লেখা যায়, এখানে কি বলতেছে, অবিয়োজিত। তাহলে CH3COOH খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়েছে, তাহলে ম্যাক্সিমামটাই অবিয়োজিত থাকছে। তাহলে অবিয়োজিত এর মানটা কি হবে, দ্রবণের আমরা যতটুকু CH3COOH দিছিলাম আর প্রারম্ভিক মান এর ঘনমাত্রার কাছাকাছি, অর্থাৎ যত মোল আমরা দিছিলাম সেটির কাছাকাছি একটি মান পাবো। যেহেতু খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, পুরোটাই অবিয়োজিত অবস্থায় থাকে, তাহলে দ্রবণের মধ্যে আমরা যতটুকু পরিমাণে CH3COOH দিছিলাম ওই মানটার কাছাকাছি একটা মান হয় পাবো, বা ওই মানটাকেই ধর হয়। তাহলে অম্লের মানটা আমরা দ্রবণের যতটুকু পরিমাণ অম্ল দিছিলাম এর ঘনমাত্রা মান আর CH3COO এই যে CH3COO যেটা পাইছি এটাও খুব অল্প পরিমাণে উৎপন্ন হয়, খুবই সামান্য পরিমাণে উৎপন্ন হয়। আর এই মানটা প্রারম্ভিক লবণের অর্থাৎ CH3COON এর যে লবণটা আমরা ফার্স্টে দিছিলাম সেটার সমান হয়। তাহলে আমরা H3O+ কি দেখতে পারি, Ka সমান অম্ল বাই লবণ। এই যে এখান থেকে এটি হচ্ছে অম্লের সমান আর এটি ঘনমাত্রা লবণের সমান, তাহলে অম্ল বাই লবণ বা লগ, উভয় পক্ষে যদি লগ লাগাই তাহলে লগ H3O প্লাস লগ Ka প্লাস লগ অম্ল বাই লবণ। তাহলে লগ H3O প্লাস কি, পিএইচ। লগ H3O প্লাসটা কি আমরা এখানে H প্লাস আয়ন, তাহলে পিএইচ দেখতে পাচ্ছি, তাহলে পিএইচ মাইনাস PKa মাইনাস লগ লবণ বাই অম্ল, উভয় পক্ষে মাইনাস। আচ্ছা, লগ, এই যে লগের আগে যদি আমরা পিএইচ বসে তাহলে মাইনাস চলে আসবে, মাইনাস লগ যদি নিই তাহলে এইটার উল্টায় বি বাই এ চলে আসবে। লগটাকে যদি মাইনাস হিসেবে নিই তাহলে মাইনাস লগ বি বাই এ চলে আসবে, ঠিক আছে। আর এটা তো মাইনাস PKa, এটা হবে মাইনাস লগ, আমরা তো এই দুটার আগে পি যোগ করছি আর এইটার আগে এইটাকে আমরা যদি মাইনাস হিসেবে লিখি তাহলে হবে মাইনাস লগ অম্ল বাই লবণ, ছোটো ছোটো লবণ বাই অম্ল চলে যাবে। তাহলে পিএইচ এর মান উভয় পক্ষ থেকে যদি মাইনাস কমন নেই তাহলে পিএইচ সমান PKa প্লাস লগ লবণ বাই অম্ল। এই সমীকরণটিকে হেন্ডারসন-হাসেলবার্গ সমীকরণ বলা হয়। তাহলে আবার ক্ষারীয় বাফার দ্রবণের জন্য আমরা তাহলে মৃদু ক্ষারীয় বাফার দ্রবণ একটা দেখি। কি ক্ষারীয় বাফার দ্রবণ, সেটা হলো দুর্বল ক্ষার NH4OH ও দুর্বল ক্ষারকের সাথে একটি সবল অ্যাসিড HCl এর লবণ NH4Cl এর মিশ্র দ্রবণের দুর্বল ক্ষার। তাহলে আমাদের মিশ্রণটা কি হবে, পরবর্তী ক্ষারীয় বাফার দ্রবণের মিশ্রণ হবে NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দুর্বল ক্ষার এবং সবল ক্ষারের লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এমন একটি লবণ এবং একটি ক্ষারের মিশ্রণে
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আংশিকভাবে বিয়োজিত হয়। কিভাবে বিয়োজিত হয়? NH4 প্লাস প্লাস OH মাইনাস বিয়োজিত হয়। তাহলে এসে সাম্য ধ্রুবক KB এর মান আগের মতোই, বিক্রিয়ক ঘনমাত্রা গুণফল বা উৎপাদক ঘনমাত্রার বিক্রিয়ক সমান OH মাইনাসের OH মাইনাসটা আমরা রাখবো। তাহলে এটা কি পাবো? KB গুণ NH4OH আর হচ্ছে NH4 প্লাস, যেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে উভয় দিকে লগ যদি নেই তাহলে OH এর জন্য আমরা পাবো এই যে লগ লগ KB, এই যে লগ KB আগে লগ প্লাস লগ NH4 OH NH4 প্লাস। তাহলে আমরা NH4OH টা খুবই অল্প মাত্রায় বিয়োজিত হয়, যেখানে বিয়োজিত হয়ে এটার পরিমাণটা হবে দ্রবণে যতটুকু আমরা NH4OH দিয়েছিলাম সেটার সমান। আর নিচে যে NH4 প্লাস এটা হচ্ছে কি আমাদের বিয়োজিত হবে লবণের সমান, অর্থাৎ NH4Cl যতটুকু আমরা লবণ দিয়েছিলাম সেই লবণের ঘনমাত্রার সমান এটা। তাহলে আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে কি লিখবো? মাইনাস লগ OH মাইনাস লগ KB মাইনাস লগ NH4OH বা NH4 প্লাস, বা এটার জন্য আমরা লিখতে পারি যে মাইনাসের জন্য লগের যদি উল্টায় গেছে, তাহলে এটা কি? এটা হচ্ছে লবণের সমান। আর নিচে যে NH4 প্লাস এটা হচ্ছে দ্রবণে যতটুকু আমরা ক্ষার দিয়েছিলাম সেই ক্ষারটার সমান। তাহলে আমরা ফাইনালি কি পাবো? POH সমান PKB প্লাস লগ NH4 প্লাস আর NH4OH, সরি NH4OH টা হচ্ছে ক্ষার আর NH প্লাসটা হচ্ছে লবণ। তাহলে এই মাইনাসটা দুটো পক্ষ থেকে মাইনাস কমন নিলে মাইনাসটা উল্টে যাবে। আচ্ছা, এখন আমরা বাফার দ্রবণের ক্রিয়া কৌশলটা করবো। হচ্ছে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো বাফার দ্রবণটা কিভাবে কাজ করে, কিভাবে সে তার পিএইচ ধ্রুবক রাখে বা পিএইচ এর মানটা অপরিবর্তিত রাখে। তাহলে অম্লীয় বাফার দ্রবণে আমরা দেখবো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করার জন্য ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম ইথানয়েড অ্যাসিডের অর্থাৎ CH3COOH এবং লবণ CH3COON দ্বারা প্রস্তুত অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণটি বর্ণনা করা যাক। তাহলে এই বাফার দ্রবণে এই CH3COOH বিয়োজিত হয়ে CH3COOH মাইনাস H প্লাস উৎপন্ন করে, আর CH3COON এটি বিয়োজিত হবে CH3COOH মাইনাস Na প্লাস উৎপন্ন করে। এটা হচ্ছে এই CH3COOH এটি অল্প সামান্য রূপে বিয়োজিত হয়, আর এটি হচ্ছে পুরোপুরি বিয়োজিত হয় আয়নিক লবণ। তাই এই লবণ যেহেতু লবণ আমরা জানি পুরোপুরি বিয়োজিত হয়, তাহলে অতি অল্প মাত্রায় যদি আমরা এই দ্রবণটিতে অ্যাসিড যোগ করি তাহলে কি হবে? যদি সামান্য পরিমাণে অ্যাসিড অর্থাৎ H প্লাস আয়নে বাফার দ্রবণে যোগ করা হয় তখন প্রদত্ত H প্লাস আয়নগুলো দ্রবণে বিদ্যমান। তাহলে আমরা যদি সামান্য পরিমাণে, তাহলে এটি দ্রবণে কিন্তু এটি খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে CH3COOH মাইনাস আয়ন উৎপন্ন করছে আর H প্লাস আয়ন আছে দ্রবণটিতে। তাহলে সামান্য পরিমাণে যদি অ্যাসিড অর্থাৎ H প্লাস আয়ন যোগ করে তাহলে সেই H প্লাস আয়নটি এই যে CH3COOH মাইনাস দ্রবণটিতে আছে সেটির সাথে বিক্রিয়া করে CH3COOH উৎপন্ন করে। যেহেতু অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষণে অ্যাসিটিক অ্যাসিড সামান্য পরিমাণে বিয়োজিত হয়, এইটি খুব সামান্য পরিমাণে বিয়োজিত হয়, তাই এখানের মধ্যে অল্প পরিমাণে H প্লাস যোগ করা হলে এইটা বিয়োজিত হয়ে CH3COOH উৎপন্ন করে, যার ফলে পিএইচ অপরিবর্তিত থাকে। আবার অতি অল্প মাত্রা যখন আমরা ক্ষার যোগ করবো তখন ক্ষার কি হবে? এই যে ক্ষার যোগ করলে যে CH3COOH এই যে বিয়োজিত হয়ে H প্লাস আছে, এই ক্ষার অর্থাৎ OH মাইনাস আয়নটি H প্লাস এর সাথে যোগ হয়ে পানি উৎপন্ন করবে। তাহলে পানি উৎপন্ন করতেছে, আবার পানির সাথে CH3COOH এর বিক্রিয়া, তাহলে আবার এইটা বিয়োজিত হয়ে অল্প পরিমাণে বিয়োজিত হয়ে CH3COOH মাইনাস এবং H প্লাস, যে H প্লাস এর ঘাটতিটা ছিল সেটি আবার H প্লাস এখান থেকে পাচ্ছি। আবার এখানেও আমরা CH3COOH মাইনাসের যে ঘাটতিটা সেটা কিভাবে পাবো? এইটা আবার বিয়োজিত হয়ে CH3COOH মাইনাস উৎপন্ন করবে। তাহলে অল্প পরিমাণে অ্যাসিড এবং ক্ষার যোগ হলেও এদের পিএইচ এর মানের কোনো বিশেষ পরিবর্তন হচ্ছে না। তাহলে এখন আমরা দেখবো ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ক্ষারীয়
ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং লবণ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটির সমন্বয়ে যেই বাফার দ্রবণ যদি আমরা তৈরি করি, তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত কি কি উৎপন্ন করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব সামান্য পরিমাণে বিয়োজিত হবে, NH4+ আয়ন, অ্যামোনিয়া আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে। কিন্তু NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা একটি লবণ, এটি সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত NH4+ Cl- উৎপন্ন করতেছে। তাহলে অল্প মাত্রায় অ্যাসিড যোগ, তাহলে অল্প মাত্রায় অ্যাসিড যোগ করলে কি হয়? এই অল্প মাত্রায় অর্থাৎ H+ যোগ করলে এই যে NH4 এর ভেঙে যে OH- আয়ন ছিল সেটার সাথে H+ যোগ হয়ে পানি গঠিত হয়ে যাচ্ছে। আবার অল্প মাত্রায় ক্ষার যোগ করলে কি হয়? এই যে ক্ষার দ্রবণের মধ্যে যে NH4+ অনেক মাত্রায় NH4+ ছিল সেটার সাথে বিক্রিয়া করে NH4OH যে সামান্য বিয়োজিত হয়, আবার এটা সামান্য বিয়োজিত হয়ে NH4+ উৎপন্ন করে। আবার পানি থেকেও কিন্তু H+ এর মানটা দ্রবণে অপরিবর্তিত, OH- এর মানটা দ্রবণে অপরিবর্তিত আছে। তাহলে এখানে আমরা যদি সামান্য পরিমাণে H+ ও OH যোগ করতেছি, তাহলে সেগুলো বাফার দ্রবণে বিক্রিয়া করে কিন্তু পানি এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে, যার ফলে pH এর মানটা ধ্রুবক থাকছে। তাহলে পুরো দ্রবণে pH এর মানটা ধ্রুবক হচ্ছে। তাহলে এখন আমরা কয়েকটা অঙ্ক দেখি। আচ্ছা, 4.60, তাহলে এই অঙ্কটা আমরা দেখবো। তাহলে এখানে কি বলছে? 20 মিলিলিটার 0.2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে 50 মিলিলিটার 0.2 মোল CH3 বা অ্যাসিটিক অ্যাসিড মিশিয়ে 70 মিলিলিটার দ্রবণ তৈরি করা হলো। ওই মিশ্র দ্রবণের pH এর মান কত হবে? তাহলে CH3CH এর বিয়োজন ধ্রুবক 1.8 × 10⁻⁴। তাহলে এখানে কি দ্রবণটার মধ্যে একটি শক্তিশালী ক্ষার রয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, শক্তিশালী ক্ষার, আর একটি হচ্ছে দুর্বল অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। তাহলে এটি একটি বাফার দ্রবণ, আমরা বুঝতে পারছি। বাফার দ্রবণে কি হয়? একটি শক্তিশালী ক্ষার আর একটি দুর্বল অ্যাসিড, অথবা একটি শক্তিশালী অ্যাসিড কিন্তু দুর্বল ক্ষারের সংমিশ্রণে হয়। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি, আমি কি বলছি, 20 মিলিলিটার 0.2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে 20 মিলিলিটার 0.2 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়ার পর 70 মিলিলিটার মিশ্র দ্রবণে প্রকৃতপক্ষে থাকে। সাথে কাজ করতেছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 20 মিলিলিটার 0.2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 20 মিলিলিটার 0.2 মোল অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল দিচ্ছে, অ্যাসিডটা হবে 50 মিলিমিটার, এখানে 50 মিলিমিটার 0.2 মোল অ্যাসিডের বিক্রিয়া। তাহলে 50 + 20 অর্থাৎ 70 মিলিলিটার, মোট হচ্ছে 70 মিলিমিটার মিশ্র দ্রবণে প্রকৃতপক্ষে 50 - 20 মিলিমিটার, 50 থেকে 30 মিলিমিটার তুল্য অর্থাৎ 0.2 মোল CH3CH থাকে। তাহলে তুল্য 20 মিলিমিটার 0.2 মোল CH3CH থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 70 মিলিলিটার দ্রবণে তুল্য CH3CH, অর্থাৎ এই যে 20 মিলিমিটারের সাথে 50 মিলিমিটার ছিল CH3CH, এটা হচ্ছে 20 মিলিমিটারের সাথে বিক্রিয়া করছে, 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়া করে 30 মিলিমিটার তুল্য, মানে 30 মিলিমিটার অবশেষ আছে তুল্য CH3CH, অর্থাৎ তুল্য 20 মিলিমিটার 0.2 মোল অ্যাসিটিক অ্যাসিড থাকে। আর হচ্ছে যেহেতু 20 মিলিমিটার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 20 মিলিমিটার সোডিয়াম হাইড্রোক্সাইড 20 মিলিমিটার CH3CH এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? CH3CH, এটা 20 মিলিমিটার লবণ উৎপন্ন করে। তাহলে লবণের পরিমাণটা হবে 20 মিলিমিটার 0.2 মোল, ঠিক আছে? তাহলে আমরা 70 মিলিমিটার মিশ্র দ্রবণে CH3CH এর মোল সংখ্যা হবে 0.2 × 30, 70 মিলিমিটার মিশ্র দ্রবণে এটার মোল সংখ্যা পায় 1000, ঠিক আছে? মানে 70 মিলিমিটারে আমরা পাবো না, 1000 মিলিমিটার আমরা নিতে হবে। তাহলে 1000 মিলিমিটারের মোল সংখ্যা মানে প্রায় 1000 দিয়ে
বুঝাইছে যেহেতু এখানের মধ্যে কিন্তু 30 মিলিমিটার অবশিষ্ট আছে CC0 তাহলে এই জন্য এখানে 30 আছে, তাহলে এখান থেকে পাইতেছি আমরা 0.006। আবার এখানে 20 মিলিমিটার লবণ উৎপন্ন হয়েছে, তাহলে লবণের মোল সংখ্যা আমরা কত পাইতেছি 0.004। ঠিক আছে, তাহলে আমরা দ্রবণটির পিএইচ নির্ণয় করবো। কিভাবে নির্ণয় করবো? পিএইচ এর মান হচ্ছে pKa প্লাস লগ বাই লবণ বাই অম্ল, এটা আমরা সূত্র থেকে জানি। তাহলে pKa এর মানটা দেওয়া আছে, এই যে কে এর মানটা হচ্ছে 1.8×10⁻⁵, তাহলে pKa এর মানে হচ্ছে মাইনাস লগ বাই কে এর মান বসাবো প্লাস লগ বাই লবণ বাই অম্ল, অর্থাৎ লবণ বাই অম্লের মান কিন্তু আমরা পাইছি। এই যে এটা হচ্ছে লবণের মান, লবণ হচ্ছে 0.04 মোল আর অম্লের মোল সংখ্যা হচ্ছে 0.06। তাহলে এই দুইটা থেকে আমরা আনসারটা চলে আসবে, পিএইচ এর আনসারটা চলে আসবে 4.5692। তাহলে পিএইচ এর মান হচ্ছে 4.57 এর সমান। তাহলে একদম একটা সহজ, এই যে অঙ্কটা একটু জটিল ছিল। জটিল কেন? বিক্রিয়াটি করার পরে আমরা দেখতে হবে যে কতটুকু আমাদের, যেহেতু পিএইচ বের করার জন্য কি লাগবে, লবণ আর অম্ল লাগবে। ঠিক আছে, লবণ আর অম্ল লাগবে। তাহলে আমাদেরকে এখানে মোল সংখ্যা দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিটিক অ্যাসিডের, কিন্তু আমাদের বিক্রিয়া করে দেখতে হবে যে কতটুকু আমাদের অম্ল এবং কতটুকু লবণ উৎপন্ন হয়েছে। তাহলে সেখান থেকে আমাদের অম্ল এবং লবণের ঘনমাত্রা বের করে বসাতে হবে। এই জন্য অঙ্কটা একটু কঠিন। তাহলে একটা সহজ অঙ্ক দেখি। সহজ অঙ্কটা হচ্ছে সহজ একটা অঙ্ক দেখি আমরা, এই যেটা দেখি 4.57। এখানে কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যাসিটিক অ্যাসিডের pKa 4.76। এখানে শুধু কে এর মান বলা নেই, pKa এর মান বলে ফেলছে।